মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, করিডোর ও চ্যানেল এক নয়। চ্যানেল হলে জাতিসংঘের তত্ত্বাবধানে তা পরিচালিত হবে। তিনি আরও আশ্বস্ত করেন, দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ সরকার করবে না। আর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মিয়ানমারে গৃহযুদ্ধ বন্ধ না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের খুব একটা আশা নেই। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি যৌথ উদ্যোগে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন নিয়ে রবিবার আলোচনা হয়। প্রথম সেশনে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন নিয়ে কথা বলেন বক্তারা। তারা বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করে শান্তিপূর্ণভাবে তাদের প্রত্যাবাসন করতে হবে। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশ মিয়ানমার নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় সমস্যা। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। রাখাইনে স্থিতিশীলতা শুধু তাদের অভ্যন্তরীণ বিষয়ে সীমাবদ্ধ না, এখানে ভূ রাজনীতি জড়িত। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে নানামুখী কূটনৈতিক তৎপরতা চালু রাখতে হবে। রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসনের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন বক্তারা। মিয়ানমারে তিনটি পক্ষ আছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সবার সাথে যোগাযোগ রাখা উচিত। অনেক রোহিঙ্গা প্রত্যাবাসন চেয়ে তৃতীয় কোনো দেশে যেতে আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশের নাগরিকত্ব নিচ্ছে কেউ কেউ। এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। এ সময় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান বলেন, বাংলাদেশের লক্ষ্য রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন। বাংলাদেশের একমাত্র উদ্দেশ্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন। সব ক্ষেত্রে এই চেষ্টা বজায় থাকবে। অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যাবাসনে রোহিঙ্গাদের জোর করবে না বাংলাদেশ। মিয়ানমারের গৃহযুদ্ধ স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই বলেও মন্তব্য করেন তিনি। মিয়ানমারে গৃহযুদ্ধ চলমান আছে। আমরা জোরপূর্বক রোহিঙ্গাদের প্রত্যাবাসন করব না। সেখানে তারা নিরাপদ ও অধিকার পেলে ফেরত পাঠানো যাবে। আর মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের কোনো চুক্তি হয়নি বলে জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে, তবে কোনো চুক্তি করা হয়নি। দেশের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ করা হবে না। চীন ও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ যখন সুসম্পর্ক বজায় রেখে চলেছে, তখন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। মোহন ইসলাম, ৭১, ঢাকা। সংস্কার নিয়ে বিএনপিকে অযথা প্রশ্নবিদ্ধ করাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কার শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশেই গণতন্ত্র ঠিকভাবে কাজ করেনি। ফ্যাসিস্ট সরকারের সময়ও সেটাই হয়েছে বলে অভিযোগ করেন তারা। সুমন মাহমুদের প্রতিবেদন। সকালে প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। আলোচনায় তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া বিশ্বের কোথাও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা অর্জন করতে পারেনি। তাই রাষ্ট্রে এমন কোনো আইন থাকা উচিত নয় যা গণমাধ্যমের গলা চেপে ধরে। তবে এই জন্য প্রয়োজন নীতিমালা। গণতান্ত্রিক সমাজের এটাই মূল বৈশিষ্ট্য যে সে সমাজ থেকে ভয়কে দূর করতে পারে। ফলে আমাদের প্রধান বিবেচনার জায়গায় রাষ্ট্র এমন কোনো আইনই করতে পারবে না যে আইনের জায়গাতে আসলে কোনো না কোনোভাবে সে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে। সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে। কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, দেশের অনেক কিছুই আছে যেটা দেশের মতোই হবে, অন্যের মতো হবে না। মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে, সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো, সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। কারণ আমরা দেখছি মিডিয়া ও ফ্যাসিজমের যেই সম্পর্ক বিগত সময়ে ছিল, যদি সেই সম্পর্ক থেকে, সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকেও যদি মিডিয়া বের না হয়, তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের
মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, তার দল সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বিএনপি কখনো অন্যায়ভাবে কোনো মত চাপিয়ে দেয়নি, ভবিষ্যতেও দেবে না। প্রকাশিত কোনো সংবাদ পছন্দ না হলে মত তৈরি করে ওই প্রতিষ্ঠানকে ঘুরিয়ে দেওয়ার হুমকি কোনো গণতান্ত্রিক সংস্কৃতি নয় বলেও মনে করেন তিনি। আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। তার আগে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি। আজকে 4টি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হয়েছিল, সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে আসলেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমগুলোকে চালু করেছেন, স্বাধীনতা দিয়েছেন। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি। গত 16 বছর দেশে কোনো স্বাধীন সাংবাদিকতা ছিল না উল্লেখ করে গণমাধ্যমের সম্পাদকরা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে। আমাদের সত্যিকার অর্থে গণমাধ্যম যে মুক্ত না, তার একটা বড় প্রমাণ আমরা ফ্যাসিবাদী সম্বন্ধে পেয়েছি। সত্যিকার অর্থে শেখ হাসিনার রিজিম যে এত জনধিকৃত হয়েছিলেন, তার অন্যতম কারণ ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। কুখ্যাত আইনের কারণে অথবা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণীত সরকারি পদক্ষেপের কারণে সংবাদকর্মীরা নানাভাবে ভুগেছেন। গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে, আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে। আমরা আবার এটাও বলতে হবে যে আমরা হঠকারিতা চাই না। সাংবাদিকদের সত্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হলে সেটি গণতন্ত্রকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় সহায়তা করবে বলে জানান বক্তারা। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না, এটা পরিষ্কার। সুমন মাহমুদ, 71, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভারত পানিকে যুদ্ধাস্ত্র বানিয়েছে। 54টি নদীর পানি বন্ধ করে এটা প্রমাণ করেছে যে তারা শান্তি চায় না। তিস্তার ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রার আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখে পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে? আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানি অন্য নদী আছে, সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসাকে ইতিবাচক দেখছে জাপান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে একথা বলেন জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচি। এ সময় বাংলাদেশে কবে সুষ্ঠু নির্বাচন হতে পারে তাও জানতে চান জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসার উপর নির্ভর করছে দুদেশের বিনিয়োগ বলেও মন্তব্য করেন তিনি। বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এই বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। জাপানি রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের জনগণের মতো তারাও মনে করছেন ম্যাডামের ফিরে আসাটা এই সময় একটি ভালো সময়। উনি ফিরে আসছেন এবং বাংলাদেশের রাজনীতিতে ম্যাডামের দীর্ঘ অবদান, তার পরিপ্রেক্ষিতে মানুষের ভালোবাসা, তার ফিরে আসা সব কিছু ভালোভাবে তারাও দেখছে বাংলাদেশের জনগণের মতো। তো নির্বাচন সবাই যেভাবে অপেক্ষা করছে তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে, এবং স্বাভাবিকভাবে নির্বাচনের উপর নির্ভর করছে সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা বিনিয়োগ হোক, অন্যান্য স্টেক হোল্ডারদের যে সিদ্ধান্তগুলো আছে সেটা তো বিনিয়োগ। বাংলাদেশে একটা নির্বাচিত সরকার জন্য সবাই অপেক্ষা করছে, তাদের বেলায় সে একই ব্যাপার। সুতরাং
বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, এটাই প্রত্যাশা সকলে। বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। এছাড়া বাংলাদেশে বিনিয়োগেও আগ্রহ দেখিয়েছেন আলেকজান্ডার গ্রিগোরিভিচ। রবিবার রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আসেন আলেকজান্ডার গ্রিগোরিভিচ। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কূটনীতিক সম্পর্ক এগিয়ে নিতেই এই সৌজন্য সাক্ষাৎ। দেশের ব্যবসায়িক সম্পর্কে যে বিষয়ে জটিলতা আছে তা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তারা জানতে চাচ্ছে নির্বাচন কবে, কত তাড়াতাড়ি হবে। যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দর ও গুলশান বনানী এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেদিন ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে সেজন্য নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। তবে 4 ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে চিঠি দিয়েছে বিএনপি। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় ডিএমপি। নাদিয়া শারমিনের প্রতিবেদন। প্রায় 4 মাস পর লন্ডন থেকে চিকিৎসা নেয়ার পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 10:30টায় একটি বিশেষ বিমানে তার ঢাকায় পৌঁছানোর কথা। তার সফর সঙ্গী 2 পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। তাদের সংবর্ধনা দিতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। উচ্ছ্বসিত দলের কর্মী সমর্থকরাও। ফলে তার বিদেশে যাওয়ার মতো ফেরার সময়ও বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত নামতে পারে জনতার ঢল। এ অবস্থায় সড়ক জুড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এয়ারপোর্ট থেকে তার বাসা অবধি যাতায়াতটা যেন সুশৃঙ্খলভাবে হয়, সেক্ষেত্রে আমাদের যে নিয়মিত পুলিশি কার্যক্রম থাকে তার বাইরে জনসমাগম এবং অন্যান্য ব্যবস্থা বিষয়গুলো বিবেচনা করে আমরা প্রয়োজনীয় অতিরিক্ত জনবল নিয়োগ করব। এর বাইরে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে রাস্তা চলাচল এবং অন্যান্য যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ থাকবে। তিনি জানান জনভোগান্তি যাতে না হয় সেটিও খেয়াল রাখা হবে। অফিস সময়ে ইতিপূর্বে এরকম মুভমেন্ট যে হয় না তা না, আমরা সবকিছু মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও অতিরিক্ত প্রস্তুতি থাকবে বলেও জানান এই কর্মকর্তা। যে আমরা কোনো ধরনের শঙ্কা বোধ করছি না, আমরা যে আমাদের যে পরিকল্পিত যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটাই আমাদের থাকবে। এদিকে 4 ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে দেয়া চিঠির প্রেক্ষিতে পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখব, অবশ্যই যে এখানে নিরাপত্তার বিষয় জড়িত থাকে সেক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিএনপির দলীয় নির্দেশনায় বলা হয়েছে নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবে। তবে খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে কোনো মোটর শোভাযাত্রা বা পায়ে চলার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। বিমানবন্দর বা চেয়ারপারসনের বাসভবনেও কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বিএনপির কোন সংগঠন কোথায় অবস্থান করবে সেটিও দলীয়ভাবে ঠিক করে দেওয়া হয়েছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। ন্যূনতম ঐকমত্যে পৌঁছে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে 12 দলীয় জোট। তারা মনে করছেন সব সংস্কার অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনগুলোর পক্ষে সম্ভব নয়। এছাড়া জুলাই আন্দোলনে না থাকা এবং নতুন জন্ম নেয়া দলগুলোকে সংস্কার প্রস্তাব আমন্ত্রণ জানানোয় ঐকমত্য কমিশনে অভিযোগও জানিয়েছে জোটটি। আর শুধু কমিশন নয়, ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনার প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। গেল 27 মার্চ সংস্কার প্রস্তাবে মতামত জানাবার পর রবিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের আমন্ত্রণে বৈঠকে বসে 12 দলীয় জোট।
166 সংস্কার প্রস্তাবের 110টিতে একমত হলেও জোটটির দ্বিমত ছিল 48 প্রস্তাবে, আংশিক মত ছিল 8টিতে। তবে এবার আরও কিছু বিষয়ে একমত হতে পেরেছে দলটি। বৈঠক শেষে দলের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ন্যূনতম ঐকমত্যে পৌঁছে দ্রুততম সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদানের পক্ষে তারা। যে সংস্কারগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে জারি করা দরকার ওগুলো জারি করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন। আগামী দিনের গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সংসদেই বাকি পূর্ণাঙ্গ সংস্কার করবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং ওনাদের সাথে আলোচনা করে মনে হয়েছে যে ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন, এত উচ্চাকাঙ্ক্ষা চিন্তা করছেন যে মনে হচ্ছে যে আপনার এই 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশকে ওনারা বদলিয়ে দেবেন। এ সময় অপেক্ষাকৃত নতুন ও জুলাই আন্দোলনে ছিল না এমন দলকে সংলাপে ডাকার বিরোধিতা করেছে দলটি। বিগত 15 বছর যারা নাকে তেল দিয়ে ঘুমিয়েছে এই ধরনের অনেক দলকে আপনারা ডাকছেন, আপনারা তাদেরকে ডেকে আমরা যারা আন্দোলন করেছি আমাদেরকে অপমান করবেন না, শহীদদেরকে অপমান করবেন না। এরপরে বলেছে আপনারা এনসিপিকে ডেকেছেন, ঠিক আছে আমরা মেনে নিলাম। পরবর্তীকালে এখন যে নতুন রাজনৈতিক দলগুলো ব্যাগের ছাতার মতো গজিয়ে উঠছে, আপনারা তাদেরকে ডেকে অন্তত রাজনীতিকে কলুষিত করবেন না। এর আগে সকালে বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি বলেন, ঐকমত্য গড়তে শুধু কমিশন নয়, সব রাজনৈতিক দলকেও নিজেদের মধ্যে সংলাপ করা উচিত। জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্বটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, আজকে আমাদের সাথে যারা কথা বলছেন, আপনারা আপনাদের সহযোগীদের সাথে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন, কি করে আমরা এক জায়গায় আসতে পারি। তিনি আরও জানিয়েছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রাথমিক আলোচনা শেষ হবে 15 মে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর আজ ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্লাস বর্জন কর্মসূচিতে অনড় রয়েছে শিক্ষক সমিতি। লাঞ্ছনাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। সহকর্মী কনক রহমানের প্রতিবেদন। প্রায় 2.5 মাস পর রোববার থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। ক্লাসে যাননি শিক্ষকরা। শিক্ষার্থীদের দাবি মন্ত্রণালয় মেনে নিলেও শিক্ষকদের দাবি রয়ে গেছে অন্তরালে। শিক্ষকরা বলছেন, গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সহ শিক্ষকদের অপমান, অপদস্থ ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে প্রকাশ্যে, যা এই শিক্ষা প্রতিষ্ঠানে এর আগে কখনোই হয়নি। এর সুষ্ঠু বিচার আগে হতে হবে। ওই দিন এবং পরবর্তীতে যে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে তাদের পেছনে এই আন্দোলনকে কেন্দ্র করে এই লাঞ্ছনার ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদেরকেও চিহ্নিত করা দরকার। এই পুরো বিষয়টাই তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষকবৃন্দ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। মূল উদ্দেশ্য হলো যে আমাদের বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতি ওভারকাম করে আমরা কিভাবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম আমরা শুরু করতে পারি, এবং আশা করি যে আমরা চেষ্টা চালাচ্ছেন যে 2-1 দিনের মধ্যে। এদিকে 2 মাসেরও বেশি সময় ধরে চলা কুয়েটের ক্লাস পরীক্ষা ও সময় মতো ল্যাব অ্যাটেন্ডেন্ট না হওয়ার কারণে সেশন জটের শঙ্কা রয়েছে। এর দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা। আমাদের এক্সাম হওয়ার কথা ছিল, মানে আমাদের এখন হলো যদি এক্সামটা না হয় তাহলে আমাদের ধরে নেন আমরা তো আরো পিছিয়ে যাচ্ছি। এসিআররা স্যারদের সাথে, ডিপার্টমেন্টাল হেডদের সাথে, ডিনদের সাথে কথা বলে তাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের ক্লাস হবে না। আজকে দুপুরে একটা মিটিং হওয়ার কথা স্টুডেন্টের মধ্যে, সেই স্টুডেন্টের মধ্যে মিটিং হয়ে আমরা স্যারদের কাছে ক্ষমা চাইবো বা পরবর্তী কি স্টেপ হবে সেটা জানবো আমরা। গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হয়। ওই দিন বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অবরুদ্ধ করে রাখে কিছু শিক্ষার্থী। পরে গত 2 মাস ধরে চলা আন্দোলনে কিছু শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে কটূক্তি করে। এই নিয়ে ক্ষুব্ধ রয়েছেন শিক্ষকরা। কনক রহমান, 71, খুলনা। কবে আসছে নতুন টাকা? এ মাসেই নাকি আরও দেরি হবে? নকশাই বা কেমন হবে? টাকার আকার এবং কাগজের মান ঠিক থাকবে তো? এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতি বছর বিভিন্ন মূল্যমানের 150 কোটি পিস নতুন টাকার চাহিদার বিপরীতে টাকশাল ছাপাতে পারে 120 কোটি পিস।
অবশ্য 2023-24 অর্থ বছরে টাকশাল বিভিন্ন মূল্যমানের 105 কোটি পিস নতুন নোট ছাপে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই বিপ্লবে পট পরিবর্তনের পর থেকেই প্রায় জাতীয় দাবিতে পরিণত হয়েছে নতুন টাকা ছাপাতে হবে এবং সেই টাকায় থাকতে হবে জুলাই বিপ্লবের গ্রাফিতি। গেল ঈদেই পূর্বের নকশায় নতুন টাকা ছাড়তে চেয়েছিল বাংলাদেশ ব্যাংক, দিনও ঠিক করেছিল, কিন্তু সেটি থেকে সরে এসেছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন বাজারে যে নোটগুলো আছে তার অধিকাংশই ছেঁড়া ময়লা, যেগুলো দিয়ে পট পরিবর্তনের পূর্বে ছাপা টাকা বদল করতে বাড়তি দিতে হচ্ছে সর্বোচ্চ 50%। তাহলে ঠিক কবে আসবে 9 প্রকারের নতুন নোট? আমাদের টার্গেট তো ছিল এন্ড অফ দ্য মে, যে আমরা ছাড়া শুরু করব, ইস্যু করা শুরু করব, কারণ ছাপানো কমপ্লিট হয়ে গেলে ইস্যু করাটা তো শুধু 1-2 দিনের ব্যাপার। গাজীপুর থেকে এখানে আসবে, গভর্নর ইস্যু করে দিবে। যে এত বড় একটা বিপ্লব ঘটে গিয়েছে, এরপরেও যদি আমরা পূর্বের ধারাবাহিকতা বজায় রাখি তবে সমাজে অবশ্যই বিরূপ একটা প্রভাব পড়বে। শুধু তাই না, বাংলাদেশ ব্যাংক নিজেও খুব একটা সন্তুষ্টি অর্জন করতে পারতো না। তখন সিদ্ধান্ত নিল সাময়িকভাবে জনগণের কষ্ট হবে, প্রচুর যে নোটগুলো মার্কেটে ইস্যু করা আছে তার মান যত নিম্নই হোক, এই নোট দিয়ে আপাতত চলবে। আমরা নতুন 9 প্রকারের নোট নতুন ডিজাইন করে মার্কেটে ছাড়বো। টাকার নকশা, আকার ও কাগজের মান নিয়েও কথা বলেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। 5ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের প্রতিফলন এই ছবিতে থাকবে। সেই সাথে আমাদের দেশের যে ঐতিহ্য সেগুলো তো থাকবেই। টাকার সাইজ অপরিবর্তিত থাকবে, এটা তারা আমরা আমাদের যে কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং একই সাথে সিকিউরিটি প্রিন্টিং প্রেস সূত্রে জানতে পারলাম। কাগজের মান নিয়ে তারা বলে যে এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করছি না, মানসম্পন্ন কাগজেই নোট ছাপানো হবে। গত ফেব্রুয়ারিতে বাজারে ছিল 3,74,602 কোটি টাকার নোট। এর মধ্যে 2,71,495 কোটি টাকা ছিল মানুষের হাতে। ব্যাংকের ভল্টে ছিল 26,887 কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের ভল্টে ব্যাংকগুলোর জমা ছিল 76,220 কোটি টাকা। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সংস্কার অধ্যাদেশ জারি হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে রাজধানীর একটি হোটেলে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ যেহেতু এনবিআরকে আলাদা করার অধ্যাদেশ অনুমোদন করেছে, এটি জারি করতে হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, অধ্যাদেশ কার্যকর করার আগে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এ ব্যাপারে অর্থ উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান এনবিআর চেয়ারম্যান। কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, অধ্যাদেশ কার্যকরে তাদের মতামত গুরুত্বপূর্ণ। এনবিআর এর নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা করা দাতা সংস্থা IMF এর সংস্কার এজেন্ডার অন্যতম শর্ত বলেও জানান আব্দুর রহমান খান। উল্লেখ্য, এই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এনবিআর এর প্রশাসন ক্যাডারের আধিপত্য বাড়ার আশঙ্কা করছেন এনবিআর কর্মকর্তা। এই আশঙ্কায় গত সপ্তাহে আন্দোলনও করেন তারা।